বাবা অশোক মুখার্জি, মা শিখা দেবী এবং দুই ভাই রজত ও ছোটন। এই নিয়ে কলকাতার বেহালায় নিরুপমার সংসার। নিরুপমা বাড়ির বড় মেয়ে, তার নিচের ছোট ভাই রজত এবং সবথেকে ছোট ভাই ছোটন। অশোকবাবু সরকারি চাকরিজীবী মানুষ, সারা জীবন নির্ঝঞ্ঝাল থাকতে পছন্দ করেন, কিন্তু একসময় ওনার জীবনে সব থেকে এলোমেলো হয়ে গেল। নিরুপমা যখন 15 বয়স থেকে 16 বছর বয়সে পা দিল, তখন শিখাদেবীর হঠাৎ মেজর অ্যাটাক হয়, যার ফলে শরীরে এক পাশ পড়ে যায়। তখন নিরুপমা সবে মাধ্যমিক পরীক্ষায় বসবে, যেমন তেমন করে পরীক্ষাটা দিল, কিন্তু পাশ করা আর হলো না। সেখানে ইতি টানতে হলো পড়াশোনায়। ভাই রজত যাও একটু পড়াশোনায় এগোলো, ছোটটা একেবারে পড়াশোনায় মন ছিল না। সে আড্ডা মস্তানি নিয়ে ব্যস্ত। 3 ভাই বোনের বয়সের গ্যাপ বেশি ছিল না। মাধ্যমিক ব্যাগ আসার পর থেকে সংসারে আষ্টেপৃষ্টে ধরে নিয়েছিল নিরুপমা। অসুস্থ মায়ের সেবা করা, বাবার ভাইদের প্রয়োজন দেখা যেন ওর একমাত্র কাজ হয়ে গিয়েছিল। এত কিছুর ভিড়ে নিজের দিকে তাকানোর সময় ছিল না। বাবা মার আদরের নিরু একসময় পরিবারের সবার প্রয়োজনের ব্যক্তি হয়ে গেল, অথচ ওকে ছাড়া সংসারটা অচল ছিল। শিখাদেবী সুস্থ হতে বেশ অনেকটা সময় লেগেছিল। এখন অবশ্য শিখাদেবী হাঁটাচলা করতে পারেন, তবে মানসিক এবং শারীরিক দিক থেকে সংসারের প্রতি উদাসীন হয়ে পড়লেন অসুস্থতার পর থেকে। যখন দেখলেন মেয়ে নিরুই ভালোই সংসার চালাচ্ছে, তখন থেকে তিনি নিশ্চিত হলেন এত কিছুর ভুরে নিরুর বিয়ের কথা কেউ মুখে আনলো না, কারণ ও ছাড়া পরিবারের সবার প্রয়োজনীয়তা মেটাতে লোক ছিল না। সব কিছু যেন একরকমভাবেই চলছিল, কিন্তু বাদ সাজল রজত। শিউলি নামের এক বিধবা বাচ্চা মায়ের সাথে পরকীয়া জড়ালো। রজত যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, সেখানেই কর্মরত শিউলি। শিউলি রজতকে জানিয়েছে ঘরে বয়স্ক ননদের সাথে সে সংসার করবে না। এক নয়, নিরুকে বিয়ে দিয়ে ঘর থেকে বিদায় করুক, না হলে আলাদা ফ্ল্যাট কিনুক রজত। ফ্ল্যাট কিনা রজতের পক্ষে কখনোই সম্ভব নয়। তাই বাবার কাছে গিয়ে দিদির বিয়ের কথা তুলল রজত। অশোকবাবু বললেন, নিরুর বিয়ে হয়ে গেলে সংসার হাল ধরবে কে? রজত জানালো তার পছন্দের এক মানুষ আছে, দিদির বিয়ের পর তাকে ঘরে তুলবে। অশোকবাবু ভাবলেন, ভালোই তো হলো, মেয়ের বয়স 32 বছর হয়ে গেছে, অন্যের সংসারে তো পাঠাতেই হবে। ছেলে যখন তারটা নিজের পছন্দ করেছেন, খুব ভালো কথা। এবার সব ভালোই ভালোই হলেই হবে। এসব ভাবনা ভেবেই অশোকবাবু এক পরিচিত ঘটকের সাথে যোগাযোগ করলেন পাত্রের সন্ধান। ঘটক মশাই আশ্বস্ত করলেন ওনার হাতে খুব ভালো পাত্র আছেন। নীরুর কাছে যখন তার পাত্র খোঁজার সংবাদটা এলো, এরকমভাবে অবাক হয়ে গেল। 16 বছর বয়সে নিজের ভালোবাসার মানুষকে ত্যাগ করেছিল এই সংসারের জন্য। এখন কোথা থেকে কোন মেয়ের ভাইয়ের জন্য আসবে, তার জন্য এই 32 বছরে তাকে সংসারটা ত্যাগ করতে হবে, এটা নীরু কখনোই মানবে না। নীরুর মনে পড়ে গেল তার প্রথম ভালোবাসা সুমনের কথা। সুজয়দার বাড়িতে টিউশন পড়তে যেত নিরুপমা। সুমন ছিল সুজয়দার একমাত্র ভাই, নিরুপমার থেকে বছর 4 বড়। প্রেমের প্রস্তাবটা প্রথমে সুমনেই নিরুপমাকে দিয়েছিল। নিরুপমার মনে আগের থেকে সুমনের প্রতি তাই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিল। সব কিছু কত সুন্দরভাবে চলছিল, কিন্তু মায়ের অসুস্থতায় সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল। সেই থেকে 16 বছর বয়সে অসুস্থ মা সব সামাল সুমনকে আর সময় দেওয়া হয়নি নিরুপমার। সুমন এক প্রকার এড়িয়ে গিয়েছিল সে, তবে সুমন বেইমানি করেনি। বছর 4 পর যখন বাড়ি থেকে চাপ দিচ্ছিল সুমনকে বিয়ে করার, নিরুপমার কাছে এসেছিল সুমন। বলেছিল, দেখো নিরুপমা, আমি তোমাকে সত্যি ভালোবাসি, তাই আমি আমার ঘরে ঘরণী করে তুমি এসো। কিন্তু তখন নিরুপমা অথই জলে। মা ধীরে ধীরে সুস্থতার দিকে ফিরছিল, সংসারের পুরো দায়িত্ব নিরুপমার কাঁধে। তাই এক প্রকার বাধ্য হয়ে সুমনকে ফিরিয়ে দিয়েছিল। তার মাস 6 পর বাড়ির পছন্দর মেয়েকে সুমন বিয়ে করে ঘরে তুলেছিল। নিরুপমারা সুমনের সংসার করা হয়নি। কষ্ট হয়েছিল ঠিকই, তবে পরিবারের দিকে তাকিয়ে ভাগ্যের এই নির্মম পরিণতিটা মেনে নিয়েছিল। তার মনে মনে ঠিক করেছিল সে আর কারো সংসার করবে না, এই সংসারটিকে আগলে রাখবে যত্ন করে। কিন্তু এখন বাবা ভাইদের কথায় নীরুর জন্য ভেতরটা কেঁপে উঠল। সকালবেলা অশোকবাবু মর্নিং ওয়াক সেরে যখন ঘরে ফিরে আসলেন, দেখলেন নিরুপমা বাগানে ফুল তুলছে। তিনি নরম স্বরে করে আমাকে বললেন, নিরুপমা, ফুলের সাজাটা রেখে এদিকে আয় তো, 2 কাপ চা করে নিয়ে আসিস। অনেক দিন হলো বাপ মেয়ে একসাথে চা খাই না, আজ বাপ মেয়ে একসাথে বসে চা খাবো। নিরুপমা ঝাঁঝালো বলে বলল, তোমাকে চা খেতে ইচ্ছে করছে, আমি যা করে দিচ্ছি, কিন্তু তোমার সাথে বসে চা খাবার সময় এখন আমার নেই। অশোকবাবু গলাটা আরও একটু নরম করে বললেন, আজ না হয় মা, আজ না হয় বাবার জন্য একটু কাজে দেরি করলে। নিরুপমা ঘুরে বাবাকে কিছুক্ষণ দেখে চা বানাতে চলে গেল এবং 2 কাপ চা বানিয়ে এনে বাবার পাশে বসলো। এবার তোমার পেটে যা আছে
বলে ফেলো তো দেখি। এমনি এমনিতেও তো তোমাদের আমার সাথে গল্প করার ইচ্ছে হয় না। অশোকবাবু প্রথমে মেয়ের এই কড়া কথাটা শুনে একটু থতমত খেয়ে গেলেন। তারপর মেয়েকে বললেন, তোর এই বাবার প্রতি খুব অভিমান জমে আছে বল। পুরো সংসারের দায়িত্বটা তোর ঘাড়ে দিয়ে আমরা নিশ্চিত রয়েছি। তারপর চায়ের চুমুক দিয়ে আবারও বললেন, আমি বুঝতে পেরেছি বুঝলি, সাথে খুব অন্যায় হয়েছে। তাই এবার ঠিক করেছি তোকে এসব থেকে মুক্তি দিব। সুন্দর একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিব। তারপর রজতকে বিয়ে দিয়ে ছোটনটারও কিছু কাজ করে না, ও যদি কিছু করতে পারতো তারপর না হয় ওরটা দেখা যাবে। বলিস, খুব ভালো বললাম না? নিরুপমা মাত্র চা খাওয়া শুরু করেছিল, অশোকবাবুর কথা শুনে চায়ের কাপটা টেবিলের উপর রেখে দিল। তারপর বাবাকে দিকে অপলক দৃষ্টি নিক্ষেপ করলো। অবশেষে তোমার আসল কথা তাহলে মুখে আসলো। বাবা, রজত যদি বিয়ে করতে চাই করুক, তবে আমাকে কেন তাড়াতে চাইছো এই সংসার থেকে? আমি তো আর ওকে বলিনি তুই বিয়ে করতে পারবি না। তবে আমার এই 32 বছর বয়সে আর বিয়ে করে সংসার করার ইচ্ছে নেই। তাই আমাকে বিদায় করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। তোমার ছেলে রজতকে ব্যাপারটা বলে দিও যে আমি এই সংসার ছেড়ে কোথাও যাচ্ছি না। এই কথা বলে নিরুপমা চায়ের কাপ দুটো নিয়ে ঘরের ভিতরে রওনা দিল। অশোকবাবু শুকনো মুখ করে কিছুক্ষণ নিরুপমা যাওয়ার দিকে তাকিয়ে থেকে স্ত্রীর কাছে গেলেন, যদি শিখাদেবী নিরুপমাকে বুঝিয়ে রাজি করাতে পারে এই আশায়। দুপুরবেলা যখন অশোকবাবু ভাত ঘুম দিচ্ছিলেন, রজতও বাড়িতে ছিল না। শিখাদেবী মেয়েকে কাছে ডেকে মাথায় তেল দিয়ে দিলেন। নিরুপমা মায়ের স্পর্শ পেয়ে কিছুটা আবেগী হয়ে পড়ল। শিখাদেবী অনেক করে বোঝালেন, আগে পাত্র আসুক, পাত্র দেখুক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। আপাতত পাত্র যদি এসে দেখে যায় নিরুপমার বাবা খুশি হবেন। নিরুপমা দোনো মনে মনে পাত্র আসার জন্য সম্মতি দিলেন। পাত্রপক্ষ আসবে বলে কিছুক্ষণ নিরূপ আমাকে নিজের হাতে জোগাড় করতে হলো সমস্ত রান্নাবান্না। নিরুপমারই দায়িত্ব। 2 দিন পরে ঘটকমশাই পাত্র নিয়ে হাজির। শিখাদেবী আজ মেয়েকে নিজের মতো করে সাজিয়ে দিলেন। শিখাকে চায়ের ট্রে হাতে পাত্রপক্ষের সামনে আনা হলো। পাত্রকে দেখে নিরু তো প্রথমত অবাক। পাত্র একদম নিরুর একদম পছন্দ নয়। তার মাথা তো নয় যেন গড়ের মাঠ, সামনে একটিও চুল নেই। পেটটা দেখে মনে হচ্ছে 7 মাসের গর্ভবতী। নিরুর আরও রাগ উঠল যখন পাত্র ফেল ফেল করে ওর দিকে তাকিয়েছিল। বাবা মার সম্মানের দিকে ভেবে দাঁতে কড়মড় করে কামড়ে বসেছিল নিরুপমা। পাত্রের নাম জানা গেল প্রশান্ত রায়। পাত্রের সাথে পাত্রের দিদি এসেছিল, নাম প্রভা গাঙ্গুলি। এই দিকটা থেকে একটু নিস্তার পাওয়া গেল। পাত্রপক্ষের সাথে বেশি লোক আসেনি, বাবা মা কেউ জীবিত নেই। দিদি এতদিন পরে মনে পড়লো ভাইটাকে একটা সংসার গড়ে দেওয়া উচিত। যাই হোক, পাত্র দেখে বাড়ির সবার খুব পছন্দ হলো। নিরুপমার এক্কেবারে পাত্র পছন্দ করতে পারলো না। ঘণ্টাখানেক থেকে যখন পাত্রপক্ষ চলে গেলে নিরুপমা তখন বাবা মাকে জোর গলায় বলে উঠল, এ পাত্র তার পছন্দ নয়, আর যেন কোনো পাত্র দেখা হয় না তার জন্য। এবার যে মা বাবার সম্মান দেখেছে বলে প্রতিবার সে তা দেখাবে না। সন্ধ্যার পর রজত ফিরে এলো। যখন নিরুপমার সিদ্ধান্ত জানালো, রেগে আগুন হয়ে গেল নিরুর। রাগ সে কিছুক্ষণ তার বাবা মার উপর ঝাড়ল। অশোকবাবু আর শিখাদেবী বললেন, মহাবিপদে। ছেলে মেয়ে কেউ তো তাদের কথা শোনে না, কেউ তাদের হাতে নেই। তারা যেন ছেলে মেয়েদের দয়ায় এ সংসারে আছে, এমনই ওনাদের ছেলে মেয়েদের হাবভাব। রজত রাগ যখন একটু পড়লো, অশোকবাবু তখন স্নেহের সাথে রজতকে বললেন, রিন্টু রয়েছে, থাক না, তুই তোর পছন্দের মেয়েকে বল, আমি আর তোর মা গিয়ে তার অভিভাবকের সাথে কথা বলে আসবো। রজত অনেক আমতা আমতা করে শেষে বলল, ওর অভিভাবক বলতে নেই। অশোকবাবু বলল, তাহলে থাকে কার কাছে? রজত আর মনে বলে ফেলল, শ্বশুরবাড়িতে। তা শুনে অশোকবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ল। অশোকবাবু কিছুক্ষণের জন্য থমকে গিয়ে ফের জিজ্ঞাসা করলো রজতকে, কি বলছিস তুই? ঠিক বুঝতে পারলাম না। রজত ভাবলো, একবার যখন বলেই ফেলেছে আর চাপা দিয়ে লাভ নেই। রজত তখন তার বাবাকে বলল, না বোঝার মতো কি বললাম? শ্বশুরবাড়িতে মানে শিউলি শ্বশুরবাড়িতে থাকে। ওর স্বামী কৌশিক আমার কলিগ ছিল, গত 3 বছর আগে মারা গেছে। ওর চাকরিটাই এখন শিউলি করেছে। আর শোনো বাবা, ওর কিন্তু একটা ছেলেও আছে, 4 বছরের। তুমি আবার পরে ঝামেলা করো না। অশোকবাবু কী বলবেন কিছু বুঝতে পারলেন না। কিছুক্ষণ হতভম্ব থেকে ছেলের কাঁধে আলতো করে ধাক্কা দিয়ে বলেন, এ রজত, কী বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? তুই ভালো চাকরি করছিস, এখন বিয়ের বয়স হয়েছে, বিয়ে করবি, সব ঠিক আছে, কিন্তু তাই বলে বিধবা এক বাচ্চার মাকে? বাবা শোনো, এসব জিদ ছাড়ো। আমি তোর জন্য ভালো দেখে মেয়ে নিয়ে আসবো। রজত আত্মবিশ্বাসের সাথে বলল, শিউলির ভেতরে আমি কোথাও খারাপ খুঁজে পাইনি বাবা। তাই তোমরা মানো কি না মানো, আমি শিউলিকেই বিয়ে করব। বাড়ির সকলে যেন কথাটা শুনে একরকম ঘোরের মধ্যে হই হই পড়ে গেল। ছোটন শুনে বলল, দাদা তো দারুণ কাজ করলো, বৌদির সাথে ভাইপো ফ্রি পাবো। শিখাদেবী কি
বলবে বুঝতে পারছেন না। নিরুপমা গলা উঁচিয়ে বলল, বিধবা মহিলাকে ঘরে আনার জন্য তুই আমাকে খেদাতে চাইছিস? তোর মাথা পুরো গেছে। বলিস তো সাইকিয়াট্রিস্টের কাছে তোর নামটা লিখিয়ে দিয়ে আসতে পারি। রজত এখনও এমনিও নিরুপমাকে সহ্য করতে পারে না। এই কথা শোনায় নিরুপমার কাছে তেড়ে গেল রজত। হেসে বলল, আমার ব্যাপারে একদম নাক গলাতে আসবি না তুই। নিজে বিয়ে না করে ঘরে বসে থাকবি, আমি বিয়ে করব বলতে তোর শরীরে জ্বালা উঠে গেছে? অশোক বাবার শিখা দেবী ভাই বোনের হিংস্র তর্ক বিতর্ক থেকে থম মেরে রইলেন। ওনারা কার হয়ে কথা বলবেন সেটাই বুঝতে পারছিলেন না। সপ্তাহখানেক এইভাবে গণ্ডগোল লেগে রইল বাড়ির ভেতরে। এক সন্ধ্যায় রজত শিউলিকে কোর্ট ম্যারেজ করে ঘরে তুলল। অশোকবাবু প্রথমে অনেক হুমকি ধুমকি দিলেও ছেলে তো আর ফেলে দিতে পারবেন না। ছেলে, বৌমা, নাতিসহ সবাইকে ঘরে তুলেন। উনি ঘুণাক্ষরে টের পেলেন না এরপরে ওনার সংসারে বাঁধবে মহাভারতের কুরুক্ষেত্র। নিরুপমা নিজের ঘরের দরজা লাগিয়ে শুয়ে পড়ল। রাতের খাওয়া অবধি খেলো না। বাধ্য হয়ে শিখা দেবী সবাইকে খাওয়ার পরিবেশন করলেন এবং খাওয়ার শেষে সবার এঁটো থালা বাজন মেজে রাখলেন। সে রাতেই মেয়ের দরজায় কড়া নাড়ার সাহস হলো না ওনার। রাতের বেলা রজত ছোটনের কাছে গিয়ে বলল, ছোটু, পিকলু, শিউলির ছেলে, আজ রাতটা তোর কাছে রাখ। ছোটন হালকা হেসে, দাদা, আজ রাতটা রাখলে হবে না টানা 6 মাস আমার কাছেই থাকবে? রজত প্রথমে চোখ গরম করে ভাইয়ের দিকে তাকালো, তারপরে হালকা হেসে বলল, থাকলে রাখিস। এই বলে পিকলুকে ছোটনের কাছে দিয়ে রজত চলে গেল। ছোটন হেসে হালকা চিৎকার দিয়ে অল দ্য বেস্ট, গুড নাইট দাদা বলে দরজাটা বন্ধ করে দিল। পরদিন সকাল 7টা পেরিয়ে গেল, নিরুপমা ঘর থেকে বেরোলো না। এদিকে অশোকবাবু মর্নিং ওয়াক করে ফিরে এলে এই সময়টা ওনার 1 কাপ চা খেতে মন চায়। ঘরে যাওয়া অবস্থা কাউকে কিছু বলার সাহস না পেলেও বাধ্য হয়ে স্ত্রীর কাছে গিয়ে 1 কাপ চায়ের আবদার করলেন। শিখা দেবী জোরে হাঁটাচলা করতে পারেন না, তাই আস্তে ধীরে এগিয়ে গেলেন রান্নাঘরের দিকে। 2 কাপ চা বানিয়ে স্বামীর হাতে 1 কাপ নিজের হাতে নিয়ে বসলেন। আজ যেন ওনাদের মুখের কথা ফুরিয়ে গেছে। শুধু বাইরের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে দুজনে চাটা শেষ করলেন। রজত আর শিউলি ঘুম ভাঙলো 8টার পরে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চায়ের জন্য চিৎকার শুরু করে দিল রজত। কাউকে কোথাও দেখতে না পেয়ে নিরুপমার ঘরে দিকে গেল। ভেতর থেকে দরজা বন্ধ থেকে রজত দরজা ধাক্কাতে শুরু করে দিল। বাধ্য হয়ে নিরুপমা দরজা খুলে বাইরে বেরিয়ে এলো এবং কঠিন গলায় করে রজতকে বলল, কি ব্যাপার, সকালে দরজা ধাক্কাধাক্কি করছিস? রজত বিরক্তি গলা নিয়ে বলল, সকালবেলা চা না বানিয়ে দরজা লাগিয়ে বসে আছিস কেন ঘরে? নিরুপমা বলল, চা খেতে ইচ্ছে হয়, এখন থেকে বউকে বলবি। আমি তোর কিনা দাসী নাকি? এখন থেকে আমি আর কারোর জন্য রান্নাবান্না করতে পারবো না। এতদিন তোর বউ ছিল না, আমি রান্নাবান্না করছি। এখন তোর বউ এসেছে, তোর বউ রান্না করবে। এই কথা শুনে রজত আগুনের মতো ফুলকির মতো রেগে গেল। শিউলি কি বাড়িতে আমি রান্নাবান্না করার জন্য এনেছি? আর শোন, ও বাইরে চাকরি করে, তোর মতো ঘরে বসে গান্ডে পিণ্ডে গেলে না। নিরুপমা ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সেও বলল, গিরি, আমার বাবারটা গিলে তোর টাকা তো তুই সংসারে দিস না, তাহলে আবার বড় বড় কথা বলছিস কেন? ওদের এইসব ঝামেলায় শিখা দেবী চা নিয়ে এলেন রজত আর শিউলির জন্য। তাই দেখে নিরুপমা আরও রেগে গেল মায়ের দিকে। তাকে শুধু একটাই কথা বলো, আজ তোমার জন্য রজত এত সাহস পাচ্ছে, তোমার সেই ওদেরকে ঘরে তুললে। এই কথা শুনে রজত কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ভেতর থেকে শিউলির আওয়াজ শুনে আবার ঘরে গিয়ে দরজা আটকে দিল। এদিকে ছোটন পড়েছে মহা মুশকিলে। সকালবেলা ঘুম থেকে উঠে পিকলুর পটি চেপেছে। ছোটন এসব কোনোদিন করেনি। আবার নববিবাহিত দাদার রুমে দরজা ধাক্কা দিতেও ভালো লাগছে না। শেষমেশ নিরুপমার কাছে গিয়ে গেল পিকলুকে এবং নিরুপমার সামনে পিকলুকে বলল, শোনো পিকলু বাবু শোনা, এটা হলো তোমার পিমনি, খুব রাগী কিন্তু এই পিমনি। ছোটন আরও কিছু বলতে যাচ্ছিল, নিরুপমা ওকে থামিয়ে দিয়ে বলল, এই সকাল সকাল এই মহিলার বাচ্চা এখানে কেন, নাটক করছিস? ছোট কিছু বলার আগেই পিকলু বলল, পিমনি আমার জোরে পটি পেয়েছে। নিরুপমা যতই কড়া মন হোক, মন থেকে খুব আবেগী। ছোট্ট পিকলুর আদো আদো গলার স্বর, পিমনি ডাক্তার শুনে নিরুপমা মনটা আর কড়া করতে পারল না পিকলুর প্রতি। ছেলেটার উপর চেঁচিয়ে বলল, ওর যখন জোরে পটি পেয়েছে ওর মাকে কেন ডাকলি না? ছোটন মজার ছলে বলল, আমার ম্যানার্স নেই নাকি? সকাল সকাল নবদম্পতির দরজায় কড়া নাড়ব? উপায়ন্ত না পেয়ে নিরুপমা নিজেই পিকলুকে নিয়ে বাথরুমের দিকে দৌড় দিল। রজত আর শিউলি বেডরুমের দরজা খুলল সকাল 9:30টায়। তৎক্ষণাৎ নিরুপমা পিকলুকে ফ্রেশ করে টিফিন করিয়ে দিয়েছে। আজ রান্নাটা শিখা দেবী নিজেই করেছেন। মেয়ের মুড অফ রেখে মেয়েকে কিছু বলার সাহস পেলেন না। শিউলি আর রজত একেবারে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে বসে পড়ল। নিরুপমা একবার আর চোখে দেখল না, কিছু বলতে ইচ্ছা করলো না। মনে মনে ভাবলো, কেমন মা, ছেলেকে ফেলে রাত কাটিয়েছে ঠিক আছে, সকাল সকাল উঠে ছেলেটাকে ফ্রেশ করবে না? নতুন জায়গায় ছেলেকে মানিয়ে নিয়েছে কি না, কী খেলো না খেলো জানবে না। নিরুপমা ঘরে চলে গেল। পিকলু তখন ছোটনের সাথে ওর রুমে খেলছিল।
শিখাদেবী ছেলে বৌমাকে খাবার বেড়ে দিলেন, তবে বৌমার সাথে কোনো কথা বললেন না। শিউলি তাতে কোনো মাথা ব্যথা বলে মনে হলো না। ওর যত সব কিছু রজতকে নিয়ে। এ সংসারে কারো প্রতি আর কোনো মাথা ব্যথা নেই, শুধু ডিউটি। যাওয়ার আগে ছেলে পিকলুকে একবার ডাকলো, বলল, ব্রেকফাস্ট করেছো সোনা? পিকলু মাথা নাড়লো। শিউলির বর কৌশিক ছিল বাড়ির ছোট ছেলে। কৌশিকরা দুই ভাই। কৌশিকের বাবা মারা গিয়েছিল অনেক আগে। দুই ভাই কৌশিক আর কার্তিক এবং তাদের মা পার্বতী দেবী, এই নিয়ে ছিল তাদের সংসার। কার্তিকের মুদির দোকান। কার্তিক অনেক কষ্টে প্রাইভেট কোম্পানিতে চাকরিটা জুটিয়েছিল। কার্তিকের বিয়ের 4 বছর পর কৌশিক আর শিউলির বিয়ে হয়। শিউলি সেই বিয়েটাও লাভ ম্যারেজ ছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বিয়ের 3 বছরের মাথায় একটা রোগ অ্যাক্সিডেন্টে কৌশিক মারা যায় এবং পিকলু সবেমাত্র 1 বছর। ম্যানেজারের থেকে অনেক রিকোয়েস্ট করে কৌশিকের চাকরিটা শিউলিকে পাইয়ে দেওয়া হয়। এ বিষয়ে পুরোটাই অবদান ছিল কার্তিকের, কিন্তু শিউলি বরাবরই স্বার্থপর। চাকরি পাওয়ার পরে সংসার থেকে একরকম বিচ্ছিন্ন হয়ে যায়, এমনকি ছেলে পিকলুর প্রতি ওর সেরকম কোনো টান নেই। সেখানে রজতের সাথে শিউলির পরিচয় হয় আর প্রেম। ডিউটি সেরে অনেক রাত অবধি রজতের সাথে সময় কাটাতো। শিউলির এইসব অসভ্যতার কারণে পার্বতী দেবী পিকলুকে ততটা পছন্দ করতো না। পিকলু 3 বছর কেটেছে খুব অসহায়ভাবে, তাই মায়ের প্রতি তার সেরকম কোনো টান নেই। ও বাড়িতে থেকে আসার সময় কার্তিক একবার বলেছিল, বৌমা, তুমি নতুন সংসার পাততে চলেছিল, আমার ভাইয়ের শেষ অস্তিত্বটাকে আমাদের বাড়িতে রেখে যাও। কিন্তু কার্তিকের স্ত্রী ও পার্বতী দেবী সেই প্রস্তাবে রাজি নয়। অজ্ঞতা শিউলিকে ছেলের সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরোতে হলো। বাড়ি থেকে যখন একে একে সবাই চলে গেল, রজত, শিউলি, ছোটনও বেরিয়ে গেল, তাদের যাওয়ার পূর্বে আজ রান্না আর পুজোর দিকটা যেহেতু শিখাদেবী দেখছিল, নিরুপমা তাই বাগানে গিয়ে চুপচাপ বসেছিল। তখনই গুটি গুটি পায়ে পিকলু নীরুর কাছে এসে আদো আদো গলায় বলল, পিমনি, তুমি কি করছো? আমি তোমার সাথে থাকতে পারি? নিরুপমা তখন বলল, এই ছেলে মায়ের আশেপাশে এভাবে ঘুরতে পারে না, আমার পিছু পিছু কেন? যাও এখান থেকে, আমার কাছে আসবে না। পিকলু ছলে ছলে চোখ নিয়ে নিরুপমার দিকে কিছুক্ষণ তাকিয়ে চলে যাচ্ছিল। নিরুপমা ডাক দিল, বলল, এই ছেলে, এদিকে আসো। এগুলো কি কি ফুল, তুমি নাম জানো? এগুলো দুদিকে মাথা নাড়লো, যার অর্থ সে জানে না। একে একে সব ফুলগুলোর নাম ও বৈশিষ্ট্য বলতে লাগলো পিকলুর কাছে। রজত শিউলির রাতে ডিনার করে বাড়ি ফিরল। এবার নিরুপমা শিউলির কাছে মুখ খুলল, বলল, যখন বউ হয়ে এসেই পড়েছো এ বাড়িতে, শাশুড়ি যে অসুস্থ এটা নিশ্চয় জানো। হাঁটা চলা ঠিক মতো করতে পারে না, সে এভাবে ভোরবেলা উঠে রান্না করে আর তোমরা খেতে দিচ্ছে, আর তোমরা দিব্যি খেয়ে হাত হাত পায়ে ধুয়ে উঠে পড়ছো। আবার বাইরে থেকে ডিনার করে বাড়ি ফিরে এসেছো। বাড়ির আর বাকিরা সদস্য খেলো কি খেলো না, তাতে তোমাদের দুজনের কারো মাথা ব্যথা নেই। আর শিউলি, তোমাকে বলছি, তোমার যে একটা ছেলে আছে সেটা নিশ্চয়ই ভুলে যাওনি। কার দায়িত্বে তুমি তাকে ফেলে এভাবে ঘুরে বেড়াচ্ছ? নিরুপমা কথাগুলো বলতে দেরি রজত যেন ছিটকে আসলো নিরুপমার কাছে। তোকে একবার বলছি, আমার সংসারে তুই নাক গলাবি না। তুই তো আর রান্না করে শিউলিকে খেতে দিসনি, তাহলে তোর এত মাথা ব্যথা কেন? নিরুপমাও চিৎকার করে বলল, মাটা আমার অসুস্থ হলে তার সেবাটা আমাকেই করতে হবে, তাই নিশ্চয়ই মাথা ব্যথাটা আমারই থাকবে। আর বউ নিয়ে কি এসেছিস শুধু সাথে করে নিয়ে ঘোরার জন্য? যেহেতু সংসার করার জন্য এ বাড়িতে এসেছে, সংসারের কাজ তাকে করতেই হবে। খেয়ে ভাতের থালায় হাত ধুয়ে উঠলে চলবে না। এই নিয়ে এক কথায় দুই কথায় দুই ভাই বোনের মধ্যে খুব ঝামেলা লেগে গেল। শিউলি নিরুপমাকে কখনোই পছন্দ করতো না, বলতে গেলে সহ্য করতে পারে না। ওর কথা হলো, এত ধীরে একটা মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে না গিয়ে বাপের বাড়িতে পড়ে আছে কেন? পরের দিন সকালবেলা শিখাদেবী নিজে গিয়ে শিউলিকে রান্নাঘরে ডেকে আনলেন এবং রান্নাঘরে নিজের সাথে হাতে হাত রান্না করালেন শিউলিকে দিয়ে। শিউলি তো সে কি রাগ, রজতকে ঘরে ডেকে বলল, আমি এই কারণের জন্য তোমাকে বলেছিলাম দিদির বিয়ে দাও, নাহলে আলাদা ফ্ল্যাটে। কেন তারপরে আমরা বিয়ে করব? এরকম সকালবেলা হাত পুড়িয়ে রান্না করে তারপর আমি ডিউটি যেতে পারবো না। যদি সেরকম হয়, আমি বাড়ি থেকে খেয়ে যাব না, অফিসে ক্যান্টিনে খেয়ে নেব। রজত কোনো রকমে বুঝিয়ে শিউলিকে শান্ত করে দুজনে মিলে ডিউটিতে চলে গেল। সেদিনের ঘরের বাজার শেষ হয়ে গেছিল। এখন এমন পরিস্থিতি হয়েছে, ঘরের বাজারটাও নিরুপমাকেই করতে হয়। নিরুপমা সকাল 10টার দিকে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। বাজার করে ভারী ব্যাগ নিয়ে যখন মেন রোডের দিকে আসছিল, হঠাৎ দৃষ্টি দেখে হঠাৎ চোখ যায় সুমনের এক হাতে 8 বছর বয়সী মেয়ে, অপর হাতটি স্ত্রীর পায়ের মুঠো নিয়ে রাস্তা পার হচ্ছে। নিরুপমার মনে হয় পৃথিবীর সবথেকে সুন্দর দৃশ্য তো। হঠাৎ করে নিরুপমা সুমনের স্ত্রীর জায়গায় নিজেকে কল্পনা করত। আহারে, জীবনে কি সুখ! কিন্তু হায় রে, এই সুখ পাখি নিরুপমা নিজেই তাড়িয়ে দিয়েছে জীবন থেকে। কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থেকে একটা রিক্সা ডেকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল নিরুপমা। তার মনকে সান্ত্বনা দিল, সব কিছু সবার কপালে থাকে না। সুমন যেন তার স্ত্রী সন্তান নিয়ে খুব
সুখে থাকে। এটাই সে সারা জীবন চাইবে, কারণ তার জীবনে ভালোবাসার মানুষ বলতে একজনই ছিল, সেটা সুমন। ক্লান্ত শরীর ও মন নিয়ে নিরুপমা যখন বাড়ি ফিরল, তখন দেখলো পিকলু একা একা বাগানের মাঝে প্রজাপতির পিছনে দৌড়াচ্ছে। দেখে কি যে ভালো লাগলো নিরুপমার। শরীরের ক্লান্তি, মন যেন নিমেষে সুস্থ হয়ে গেল। এর জন্য হয়তো বলা হয়, একটা শিশু আশেপাশে থাকলে মন কখনো খারাপ থাকতে পারে না। ঘরের ভেতরে ঢুকে দেখলো গোটা বাড়িটা কিরকম নিস্তব্ধ। অন্যদিন মায়ের এটা ওটা করার টুকটাক আওয়াজ পাওয়া যায়। শিখে দেবে আরও একটা স্বভাব আছে, একা ঘরে থাকলে গুনগুন করে গান গায়। তাই আজ নিরুপমার কাছে নিস্তব্ধ লাগলো সব কিছু। আস্তে ধীরে বাজারগুলো জিনিসপত্র রেখে মায়ের ঘরের দিকে গেল। মনে মনে যা ভেবেছিল তাই হয়েছে। নিরুপমা ঘরে শুয়ে রয়েছেন। নিশ্চয় শরীরটা আবার খারাপ লাগছে। কাউকে এখন আর উনি নিজের শরীরের কথা বলতে চান না। কিন্তু নিরুপমা মায়ের দিকে তাকে সব বুঝতে পারেন, কেনই পারবে না। সেই 16 বছর বয়স থেকে এখন অবধি দু হাতে আগলে রেখেছেন তার মাকে, কম তো সময় না। মাঝখানে তো কতগুলো বছর পেরিয়ে গেলেও মৃত্যুর মুখ থেকে ধীরে ধীরে সুস্থতার দিকে নিয়ে এলো শিখাদেবী। কে এত কিছু তো এমনি এমনি হয়নি। নিরুপমা নিজের সবটুকু দিয়ে মায়ের সেবা করেছে, তাই মায়ের শরীরের অবস্থা মাকে দেখেই বুঝতে পারে। ধীরে ধীরে ঘরের ভিতরে ঢুকে খাটের উপর বসলো নিরুপমা। মায়ের কপালে আলতো হাতে রেখে ধীর কণ্ঠে বলল, শরীরটা কি খুব খারাপ লেগেছে? কেন? কাল তো অত সকালে উঠে রান্না করতে গেলে, বলো তো মা? তারপরে আবার সকাল সকাল স্নান করে পুজোটাও দিলে। তুমি কি আমাকে একটুও শান্তি দিবে না? নিরুপমার এই কথাটা শুনে শিখাদেবীর খুব অভিমান হলো। অভিমান কণ্ঠে বলল, আমার জন্য তোর জীবনটা অশান্তিতে ভরে গেল বল? আমি তো চাই তোর জীবনটা সুখের হোক, সংসার করা, তাই তো বলেছি বিয়ে করে নে। এবার নিরুপমা বিরক্ত হয়ে বলল, তোমার সব কথাতে বিয়ে, গিয়ে থামো কেন বলো তো? আমার মতো বুড়িকে এখন কে বিয়ে করবে? আর সংসার করছি না, শুধু স্বামীর ঘর করাটাকে কি সংসার করা বলে? এই যে সংসারের প্রতিটা কাজ, এমনকি বাজার সদাই আমাকে করতে হয়, এটাকে কি সংসার করা না বলো তো তুমি? শিখাদেবী মেয়ের চোখের দিকে তাকিয়ে চুপ করে রইলেন। উনি মনে মনে নিজেকে খুব অপরাধী ভাবেন। আজ নিজের অসুস্থতার জন্য নিজের মেয়েটার সংসার হলো না। এই বয়সে সবাই হেসে খেলে বেড়ায় স্বামী সংসারের স্বপ্ন দেখে। এই বয়সে এই মেয়ের মা অসুস্থ, হাসপাতাল নিয়ে দৌড়াদৌড়ি করছে। সব প্রয়োজন দেখতে দেখতে প্রাণপণ ছুটছে, নিজের জন্য কিছুই রাখেনি। এসব ভাবতে ভাবতে শিখা দেবীর চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ল। নিরুপমা স্নেহের সাথে মায়ের চোখের জলগুলো মুছে দিয়ে কড়া গলায় বলল, আর যদি কখনো তোমায় সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে যেতে দেখছি, খুব তো বৌমাকে দরদ দেখালে, রান্না করে ভাত আগিয়ে দিলে মুখে। অসুস্থ হলে বৌমা দেখতে আসবে? এই নিরুকেই ছুটতে হবে ডাক্তারের কাছে। তাই আমি বলছি, অন্তত একটু শুনো। সেদিন সারাদিন নিরুপমা শিখাদেবীকে বিছানা থেকে নামতে নেয়নি, এমনকি ভাতটা মেখে খাইয়ে দিয়েছিল। রাতে রজত, ছোটন, শিউলি বাড়ি ফিরল। নিরুপমা বলেছিল, মায়ের শরীরটা খারাপ, কাল একবার এনআরএস নীলরতন হসপিটালে নিয়ে যাস তোরা কেউ। রজত বলল, এখন ছুটি নেওয়া যাবে না, চাপের উপর চাপ যাচ্ছে কোম্পানি। ছোটন বলল, আমার হবে না। অশোকবাবু হাসপাতালে দৌড়দৌড়ি, ডাক্তারের সাথে কথা বলা, এসবে অনভ্যস্ত। অজ্ঞতায় নিরুপমা নিজেই নিয়ে যাবে বলে ঠিক করলো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিরুপমা দেখলো শিখাদেবী স্নান সেরে পুজোর ব্যবস্থা করছেন। নিরুপমা মায়ের কাছে গিয়ে বলল, আমার কথা কি একটু শোনা যায় না মা? এই যে অসুস্থ আছো, তোমার দুটো ছেলে থাকতে কেউ তো ডাক্তারের কাছে নিয়ে যেতে রাজি নয়। আমাকেই তো সব করতে হবে। তবে কেন আমার কথা শুনছো না তুমি? আজ আর শিখাদেবী রাগ করলেন না। ঠাকুরের পায়ে ফুল দিয়ে নিরুপমার কপালে ঠেকে বিড়বিড় করে কি যেন একটা বললেন। তারপর নিরুপমাকে বললেন, আজ আর আমায় আটকাস না মা, এখন রান্নাঘরে কি একটু মিষ্টান্ন রাখতে দে। নিরুপমা বলল, কেন, আজ কিসের এত আয়োজন? শিখাদেবী বললেন, আজ যে আমার ঘরের লক্ষ্মীর জন্মদিন। আজকের দিনে আমার নিরুমা আমার ঘর আলো করে পৃথিবীতে এসেছিল, যে সত্যি সাক্ষাৎ আমারই মা ফিরে এসেছিল আমার মেয়ের রূপে। বলতে বলতে শিখাদেবীর চোখ থেকে আবার জল গড়িয়ে পড়লেন। নিরুপমা মনে হলো না আজ যে তারই জন্মদিন। হঠাৎ মনে পড়ায় ঠাকুর ঘরে আগে ঠাকুরগুলোকে প্রণাম সেরে নিল। তারপর মাকে প্রণাম করে কিছুক্ষণ জড়িয়ে ধরে থাকলো। মায়ের বুকে মাথা রেখেই বলল, আমার জীবনের সকল শান্তি, সকল সুখ শুধু তোমার আর বাবার সুস্থতা ও ভালো থাকার উপর নির্ভর করে মা। এটা যেদিন তোমরা বুঝতে পারবে, সেদিন আমি সত্যিই খুব ভালো থাকবো। প্রতিদিনকার মতো বাড়ির সকলের ঘুম ভাঙল সকাল 8টায়। পিকলু অবশ্য আগে নীরুর কাছে চলে এসেছে।
এখন এটা নিয়মমাফিক হয়ে গেছে। পিকলুকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করানো নিরুপমারই কাজ। শুধু ব্রেকফাস্ট কেন, পিকলুর সব দায়িত্ব এখন নিরুপমাকে নিতে হয়। এতে অবশ্য নিরুপমা প্রথমে রাগ করলো, এখন আর চাইলেও রাখতে আসে না। পিকলু যখন আদো আদো মুনিতে পিমনি পিমনি গেলে নিরুপমার আশেপাশে ঘুরতে থাকে, তখন নিরুপমার ভালোই লাগে। মনে হয় এই পৃথিবীতে রক্তের সম্পর্ক ছাড়া নিঃস্বার্থভাবে এইরকম এই বাচ্চার বুঝি নিরুপমাকে ভালোবাসে। প্রতিদিনের মতো নিয়ম করে সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে বেরিয়ে যায়। অশোকবাবু পত্রিকা নিয়ে চেয়ারে বসে রইলেন। উনি এভাবে দিনের অর্ধেকটা সময় পার করে দেন, পত্রিকার পড়েন, কখনো এক মনে কিছু ভাবেন, আবার মাঝে মাঝে ঘুমিয়ে পড়েন চেয়ারের উপর। 10টার দিকে নিরুপমা মাকে এনআরএস এর উদ্দেশ্যে রওনা হলো। মনে মনে ভাবলো ফেরার পথে বড় বাজার থেকে মায়ের জন্য একটা শাড়ি কিনবে। অনেক দিন হলো মাকে ভালো কিছু দেওয়া হয় না। আজকের দিনটা কিছু না দিলে মা ফিরিয়ে দিতেও পারবে না। কিছু রিপোর্ট করে ডাক্তারকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে এলো শিখাদেবী ও নিরুপমা। রিপোর্ট দেখে ডাক্তার নিরুপমাকে বলল শিখাদেবীকে কোনো টেনশন দেওয়া যাবে না, উনি খুব টেনশন নিয়ে যাচ্ছেন। নিরুপমা ভাবলো বাড়িতে যা অবস্থা তারই ফল। ও মনে মনে সিদ্ধান্ত নিল বাড়িতে আর অশান্তির পরিবেশ সৃষ্টি হবে না। তাতে যদি সংসার সব কাজ ওকেই করতে হোক, না হয় 5 জনের কাজ করতে, এখন 7 জনের কাজ করবে, তবুও মাটা তো সুস্থ থাকবে। বড়বাজারে যখন শিখাদেবীকে নিয়ে বাস থেকে নামলো নিরুপমা, শিখাদেবী একবার মেয়েকে বলল, কিরে আবার এখানে নামলি কেন, কিছু কেনাকাটাও করবি? নিরুপমা শুধু হু বলে থেমে গেল। নলিনী শাড়ি সম্বরে মাকে নিয়ে নিরুপমা ঢুকলো। নিরুপমা শাড়ি বাঁচতে বাঁচতে খেয়াল করলো ক্যাশ কাউন্টারে থাকা লোকটা বারবার ওর দিকে তাকাচ্ছে। লোকটাকে কিছু চেনা চেনা লাগছে। নিরু আমার কাছে লাস্টবার তাকালো। নিরুপমা চোখে চোখে হয়ে যেতে লোকটি বলল, নিরুপমা দেবী, আমাকে চিনতে পেরেছেন? আমি প্রশান্ত রায়। নিরুপমা চিনতে পেরে একটু লজ্জিত হলো। লোকটি হালকা হেসে বলল, ভালো আছেন তো? নিরুপমা মাথা নেড়ে হ্যাঁ জানালো। আর প্রশান্ত রায়কে বলল, আপনি এখানে শাড়ির দোকানে কি করছেন? স্ত্রীর জন্য শাড়ি কিনতে এসেছেন বুঝি? প্রশান্ত রায় এবার জোরে হেসে বলল, আরে মিস, আমার ব্যাপার না জেনেই আমাকে রিজেক্ট করে ফেললেন না হলে বুঝতেই পারতেন আমি এখানে কেন এসেছি। আপাতত আমি এই দোকানে আছি, সেটা আমার এই অধমের দোকান। এবার নিরুপমা ভালোই লজ্জিত হলো। প্রশান্ত রায়ের সাথে কথা বলতে নিরুপমার খুব অস্বস্তি হচ্ছিল। কখন যে এ লোকের সামনে থেকে সরতে পারবে সেটাই ভাবছিল। কিন্তু কথা বলার এক পর্যায়ে প্রশান্তর চোখ পড়ল শিখাদেবীর দিকে। দৌড়ে গিয়ে আগে শিখাদেবীর পা ছুঁয়ে প্রণাম করলেন। শিখাদেবী বললেন, মহাবিপদে, একে তো দোকানের মালিক, তার উপর আবার 40-45 বছর বয়সের একটা লোক ফট করে পা ছুঁয়ে প্রণাম করে, একটু তো অস্বস্তি হওয়ারই কথা। দোকানের সমস্ত কর্মচারী শাড়ি কিনতে আসা কাস্টমারকে অদ্ভুতভাবে তাকিয়েছিল শিখাদেবী দিবে। এভাবে সকলে তাকিয়ে থাকা দেখে শিখাদেবী নিজের খুব লজ্জা লাগছিল। উনি কোনো রকমে বললেন, থাক বাবা থাক, সুখে থাকো, বেঁচে থাকো। প্রশান্ত হেসে বললেন, মাসিমা, আজ এখন আপনাকে পেয়েছি, এমনি এমনি কিন্তু ছাড়ছি না, চা কফি কিছু খেয়ে তারপরে যেতে হবে। নিরুপমা মায়ের দিকে একটু কড়া চোখে তাকালে, যার অর্থ এই কথা শেষ করে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে। শিখাদেবী আমতা আমতা করে বললেন, তা কী করে হয় বাবা, আর আমরা বুঝতে পারিনি এটা তোমার দোকান। প্রশান্ত আবারও সেই নজর কারা হাসি দিয়ে বলল, সে তো আমি বুঝতে পেরেছি মাসিমা, আপনারা যদি আমার দোকান জেনে এখানে আসেননি, আমার দোকান জানলে নিরুপমা দেবী অন্তত এখানে আসতেন না। আমি আপনার ছেলের মতো মাসিমা, আমার সাথে কি এক কাপ কফি খাওয়া যায় না? নিরুপমা শিখাদেবী না করার কোনো আর পথ খুঁজে পেলেন না। প্রশান্ত নিরুপমার দিকে তাকে হেসে বলল, আপনি যে কারণে এসেছেন সেটা কন্টিনিউ করতে পারেন। আমি কখনোই চাইবো না আমার দোকানের কাস্টমার এমনি এমনি ঘুরে যাচ্ছে। নিরুপমা বেছে বেছে ঘিয়া কালারের লাল পাড়ের একটা কাঞ্জিবরম নিল মায়ের জন্য। হঠাৎ মনে পড়লো বাবার জন্য কিছু না কিনলে কীরকম হয়, তাই বাবার জন্য একটা সাদার মাঝে শিফনের কাজ করা পাঞ্জাবি ও পাজামা নিল। কাঞ্জিবরমটা একবার মায়ের গায়ে ফেলে দেখলো কেমন দেখাচ্ছে মাকে। শিখাদেবী মেয়েকে বলল, এ আবার কি করলি তুই? নিরুপমা বলল, আজকের দিনে না করো না মা, আজকে আমার তোমাকে আর বাবাকে কিছু দিতে মন চাইছে। প্রশান্ত কিছুটা মামের দিকে তাকিয়ে রইল। তারপর শিখাদেবীকে বলল, আজকে কিছু স্পেশাল, মানে মেসোমশাই বা আপনার বিবাহবার্ষিকী বা কিছু? শিখাদেবী কিছুটা লজ্জিত এসে বলল, আরে না বাবা না, ওসব কিছু না, আজকে আমার এই পাগলি মেয়েটার জন্মদিন, আমরা তাকে কিছু দিব, সে উল্টো গিফট দিচ্ছে। নিরুপমার জন্মদিনের কথা শুনে প্রশান্তর মুখটা উজ্জ্বল হয়ে গেল। একবার নিরুপমার দিকে তাকিয়ে শিখাদেবীকে তাড়া দিলেন সাথে যাওয়ার জন্য। নিরুপমাকে বলল, আপনি আসুন। আমরা দুজনে গিয়ে দোকানের প্রাইভেট স্পেসে বসতে দিল। নিরুপমা এবং শিখাদেবী দুজনে এভাবে এখানে বসে থাকতে খুব অস্বস্তি হচ্ছিল। প্রশান্ত নিজে গিয়ে কফি নিয়ে এলো দুজনের জন্য এবং সাথে কিছু খাবার। তাদেরকে কফি ও খাবার দিয়ে প্রশান্ত আবার বেরিয়ে গেল। নিরুপমা শিখাদেবীকে শুধু কফিটাই খেলেন, আর কিছু হাত দিলেন না। প্রশান্ত পছন্দ করে দোকানের সেরা শাড়িটা নিরুপমার জন্য প্যাকিং করে নিয়ে এলো। নিরুপমার কাছে এসে মাথাটা হালকা চুলে খুব আস্তে করে বলল, শুভ জন্মদিন মিস নিরুপমা বলে
গিফটের প্যাকেটটা নিরুপমার দিকে এগিয়ে দিল। নিরুপমা হঠাৎ চমকে দাঁড়িয়ে পড়লেন। প্রশান্তের দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, দেখুন মিস্টার প্রশান্ত, আমি যদি আগে জানতাম এটা আপনার দোকান তাহলে কখনোই আসতাম না। আপনি এতবার রিকোয়েস্ট করছেন তাই আমার কফিটা নিলাম, কিন্তু এর থেকে বেশি আশা করবেন না আপনি আমার কাছে। প্রশান্ত আহত চোখে নিরুপমার দিকে তাকিয়ে রইল। নিরুপমা, আমি তো শুধু বন্ধু হিসাবে গিফটটা দিতে চেয়েছিলাম, আর মাসিমা আমার মায়ের সমান। আমরা দোকানে এসে এভাবে খালি মুখে চলে যাবে আমার ভালো লাগতো না। আর আপনি যদি ভেবে থাকেন যে আমি কোনো আশা নিয়ে আপনাকে গিফট করতে চাইছিলাম, তাহলে আপনি সম্পূর্ণ ভুল নিরুপমা। তবে আমি অনেক খুশি আপনাকে জন্মদিনের গিফটটা করা হিসাবে এই গিফটটা নিয়ে এসেছিলাম। এখানে আমার কোনো ইন্টেন্সই ছিল না। আর মাসিমা আপনার কথা আমার দিদিকে অনেক বলে এই সপ্তাহ শেষে দিকে আমার ভাগ্নে ইউক্রেন থেকে ডাক্তারি কমপ্লিট করে দেশে ফিরছেন। আমার পরিবার তো কেউ নেই দিদি আর ভাগ্নে ছাড়া। আপনারা যদি আসেন আমি আর দিদি খুব আনন্দিত হবে। এই বলে একটা কার্ড শিখাদেবীকে এগিয়ে দিল প্রশান্ত আর বলল, এখানে আমার নাম্বার আছে, আপনারা যদি আসতে চান আমায় একবার ফোন করবেন, আমি গাড়ি পাঠিয়ে দিব। শিখাদেবীর কেন জানি প্রশান্তকে খুব ভালো লাগলো, কিন্তু নিরুপমার কড়া চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারল না। গিফট আর কেউ ছুঁয়ে দেখলো না, ওটা টেবিলের উপর পড়ে রইল। প্রশান্ত দোকানে গেট অবধি এগিয়ে দিয়ে আসলো নিরুপমা ও শিখাদেবীকে এবং ট্যাক্সি বলে দিল। এবার অবশ্য ট্যাক্সি ভাড়াটা দিল না। নিরুপমা এটাকে আবার যদি অন্য কিছু ভেবে নেয়। ট্যাক্সি চলে যাওয়া পর্যন্ত প্রশান্ত তাকিয়ে রইল। তারপর দোকানে প্রাইভেট রুমে এসে টেবিলটার দিকে তাকিয়ে দেখলো গিফটের প্যাকেটটা নিয়ে নিজের পার্সোনাল ড্রয়ারে রেখে দিল। সেটা আর সে বিক্রি করবে না। নিরুপমা আর শিখা দেবী যখন বাড়ি ফিরে এলো তখন বিকেল 5টা বাজে। আজ পিকলু অশোকবাবুই দায়িত্ব রেখে দেওয়া হয়েছিল। এসে দেখলো তারা দুজনে বাগানে বল নিয়ে দুজনে মিলে বল ছুটছে। নিরুপমা আর শিখা দেবীর দুজনের কাছে ব্যাপারটা খুব ভালো লাগলো। অশোকবাবু খুব একাকিত্ব ঘিরে ধরেছিল। এতদিন পর একটা খেলার সাথী পেল। ওদের আসতে দেখে অশোকবাবু নিরুপমার কাছে এগিয়ে গেলেন। কিছুটা চিন্তিত মেয়ে বলে, হ্যাঁ রে, ডাক্তার কী বললো? মায়ের শরীরের অবস্থা কেমন? নীরু বাবার দিকে তাকিয়ে বলল, কেমন থাকবে? বাড়ির লোক যে যেমন রেখেছে তেমন থাকবে। শোনো বাবা, তোমাকে বলে দিচ্ছি, মাকে এবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনছি, বারবার কিন্তু এভাবে ফিরিয়ে আনা যাবে না। আর এই কথাটা তোমার ছেলেকে বুঝিয়ে বলে দিও। সন্ধ্যায় যখন পিকলু নিরুপমার আশেপাশে ঘুরঘুর করছিল, নিরুপমা তোমাকে পিকলুকে বলল, এই ছেলে তুমি পড়াশোনা জানো? নিরুপমা আধো আধো বলিতে বলল, হ্যাঁ আমি ক খ গ আর ABCD সব জানি। নিরুপমা তখন কড়া গলায় বলল, তাহলে তোমার বই খাতা সব কোথায়? এই এক সপ্তাহে কখনো তো তোমাকে আমি পড়তে বসতে দেখলাম না। পিকলু তখন আধো গলায় বলল, কী করবো, পড়বো, মা তো একটা বইও আনতে দিল না সাথে। নিরুপমা কিছুটা বিরক্ত হলো শিউলির প্রতি। ছেলেটার বই নিয়ে আসেনি ঠিক আছে, এখন কটায় কিনে আনি, দায়িত্বঘিনী একটা মহিলা। এদিকে শিখাদেবী আজ স্বামীর কাছে প্রশান্তের সাথে দেখা হওয়ার ঘটনা বিবরণ করলো। আরও বললেন, প্রশান্তের মতো অমায়িক ছেলে হয় না। এক দোকানের লোকের সামনে তার পা ছুঁয়ে প্রণাম করে দিল। প্রাইভেট রুমে বসিয়ে কত কিছু খেতে দিয়েছে। এদিকে আমাদের নীরুটা কতগুলো কড়া কথা শুনিয়ে দিল। মেয়েটা যেন দিন দিন আরও তেতো হয়ে যাচ্ছে, কারোর সাথে একটু ভালো করে কথা বলতে পারে না। শিখা দেবীও এও বললেন প্রশান্ত নিমন্ত্রণের জন্য তার বাড়ি যেতে বলছেন, তাকে ফোন করলে গাড়ি পাঠিয়ে দেবে, কষ্ট করে বসে যেতে হবে না। অশোকবাবু সব শুনে বললেন, সে নীরুর মা যাই বলুক, আমাদের কিন্তু উচিত নীরুর বিয়ের একটা ব্যবস্থা করা। রাতের খাবার টেবিলে যখন সবাই একসাথে হলো, নিরুপমা শিউলিকে উদ্দেশ্য করে বলল, ছেলে তোমার না, না কোথা থেকে কুড়িয়ে পেয়েছিলে? এই কথার পরিপ্রেক্ষিতে সবাই চমকে উঠলেন, নিরুপমার দিকে তাকালেন। শিউলি বলল, কি যাতা বলছো দিদি, কুড়িয়ে পাবো কেন? কুড়িয়ে পাওয়া হলে কি আর তোমাদের বাড়িতে আনতাম? নিরুপমা তখন ঝাঁঝালো স্বরে বলল, তাহলে ছেলের প্রতি এত অনীহা কেন? এতদিন তো দেখলাম না ছেলেকে একটু বুকে টেনে জড়িয়ে ধরছো। শিউলি বলল, শোনো দিদি, আমারও তো ন্যাকামো করার সময় নেই, সারাদিন অফিস করে এসে তখন আর ন্যাকামো করতে মন চায় না। তুমি এসবের কি বুঝবে, সারাদিন তো বাড়িতে বসে থাকো। এসব কথা শুনে নিরুপমার খুব রাগ উঠলো, কিন্তু ও ঝামেলা বাঁধতে চায় না, তাই বললো, তা ঠিক আছে, ন্যাকামো করার সময় পাও না, কিন্তু ছেলে কী খেলো না খেলো, সারাদিন কী করছে খোঁজখবর নিচ্ছ? শিউলি মুখটা হালকা বেঁকিয়ে বলল, অসুবিধা হলে নিশ্চয়ই পিকলু আমার কাছে বলতো। নিরুপমা হালকা হেসে বলল, তা ঠিক বলেছ, যাই হোক, ছেলেকে তো লেখাপড়া করাবে নাকি? তো কাল অফিসে ফেরার পথে বই খাতা নিয়ে আসবে ছেলের জন্য। শিউলি কিছুটা বিরক্ত বোধ হচ্ছে। ও বাড়িতে থাকতে কখনো পিকলুর বিষয়ে ওকে ভাবতে হয়নি। কার্তিকবাবুই পিকলুর সব কিছু দেখাশোনা করতেন, এখন আবার ওকে বই খাতা আনতে হবে। কীরকম বই আনলে ভালো হবে শিউলি সেটা বুঝে উঠতে পারছে না। এটা তো আর মুখ ফুটে নিরুপমকে বলতে পারবে না। অজ্ঞতা বললে, ঠিক আছে, নিয়ে আসবো। সে রাতেই 1টা 1:30 নাগাদ ছোট নিরুপমার ঘরে দরজা কড়া নাড়ল। নিরুপমা ঘরের ভেতর থেকে বলল, কে?
বাইরে থেকে আওয়াজ এলো, আমি ছোটন, দরজাটা একটু খোল দিই। নিরুপমা ভাবলো ছোটন এত রাতে দরজা ধাক্কাচ্ছে, মায়ের কিছু হলো না তো, তাই তাড়াহুড়ো করে গিয়ে দরজাটা খুলে দিল। ছোটনকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কী হয়েছে রে, মার আবার বাড়াবাড়ি কিছু হলো নাকি? ছোটন নিরুর ব্যস্ততা দেখে বলল, রিল্যাক্স দিদি, মায়ের কিচ্ছু হয়নি। পিকলুর গাটা অসম্ভব গরম হয়ে আছে। নিরুপমা না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি ছোটনের রুমের দিকে পা বাড়ালো। পিকলুর মাথায় হাত দিয়ে দেখলো অসম্ভব গরম হয়ে আছে কপালটা। কাউকে কিছু না বলে পিকলুকে কোলে নিয়ে তাড়াতাড়ি নিজের রুমে আসলো। তারপর থার্মোমিটার দিয়ে দেখলো 103 জ্বর। আগে গামছা দিয়ে গা মুছিয়ে দিল, তারপর রজতের রুমে গিয়ে রাখলো। রজত, এ রজত, দরজাটা খোল। এত রাতে দরজা ধাক্কাতে শিউলি আর রজত দুজনে বিরক্ত হলো। রজত বলে, কী হয়েছে, সারাদিন অফিস কেটে এসে একটু শান্তিতে মতো ঘুমাতে দিবি না নাকি তোরা? নির্মল বলো, তোকে আসতে হবে না, শিউলিকে পাঠা। রজত আরও বিরক্ত হলো, এত রাতে তোর ওকে দিয়ে কী কাজ? নিরুপম বলল, সেটা না হয় ওকে আসতে দে, তারপর জানবি কী কাজ। শিউলি কোনোরকম পরিপাটি হয়ে বাইরে বেরোলো। বিরক্ত কণ্ঠে বলল, কী ব্যাপার দিদি, তোমার কি রাত বেরোতে মাথায় ব্যায়াম হয়? নিরুপমা একবার রেগে গিয়ে বলল, একদম চুপ করবে, দেখবে আসো ছেলের কি জ্বর উঠছে, বলে নিজের রুমে চলে গেল। শিউলি এসে ছেলের মাথায় হাত দিয়ে দেখলো, থার্মোমিটার দিয়ে চেক করে বলল। নিরুপমা বলল, 103। শিউলি বলল, প্যারাসিটামল দিয়েছো? এরকম বললো, তা গা মুছিয়ে দিয়েছো? শিউলি আবার বলল, এতক্ষণ আমাদেরকে ডাকাডাকি না করে ওকে একটা প্যারাসিটামল খাইয়ে দিলে তো জ্বরটা কমে যেত। তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি আসেনি? নিরুপমা আবার শিউলির দিকে কড়া চোখে তাকিয়ে বলল, আমার মাথায় কি বুদ্ধি আছে না আছে সেটা তোমাকে বুঝতে হবে না। ছেলেটা তোমার, তোমাকে না জিজ্ঞাসা করে আমি তাকে কেন ওষুধ খাবো? ঠাকুর না করুক আজ খারাপ কিছু হয়ে গেলে তুমি কি আমায় ছেড়ে দেবে? শিউলি প্রচুর ঘুম পাচ্ছিল, তাই আর কথা না পারে ছেলেকে প্যারাসিটামল খাইয়ে চলে গেল। সেদিন সারা রাত নিরুপমা পিকলুর মাথার কাছে মাথায় হাত বুলিয়ে দিল। পিকলুটা এবার হয়তো মাতৃস্নেহ পেরোলো। সকালবেলা শিখা দেবী মেয়েকে জিজ্ঞাসা করলো, পিকলুর নাকি রাতে জ্বর এসেছিল, এখন কেমন আছে? নিরুপমা এক মনে কাজ করছিল। কাজের ফাঁকে মার দিকে একবার ভালো করে তাকালো। ভালো আছে এটুকু বলে আবার কাজে মন দিল। সেদিনের পর পিকলু নিরুপমার সাথে রাতে ঘুমায়। মানুষ ভালোবাসার কাঙ্গাল। পিকলুটাও হয়তো একদিন এই মাতৃস্নেহটা খুঁজছিল, তাই নিরুপমাকে পেয়ে আর ছাড়ছে না। এখন নিরুপমার সব আবদার পিমনির কাছে। এভাবে 3-4 দিন কেটে দিল। একদিন দুপুরে শিখা দেবী নিরুপমাকে বলল, হ্যাঁ রে নিরু, প্রশান্তকে কখন ফোন করলে ঠিক হয় রে? নিরু মায়ের মাথায় তেল দিয়ে দিচ্ছিল, আনমনে বলে উঠল, প্রশান্ত? শিখা দেবী পিছনে ঘুরে মেয়ের দিকে তাকালো, এর মধ্যে ভুলে গেলি? কোন প্রশান্ত? আরে নলিনী শাড়ির সম্ভারের প্রশান্ত। ছেলেটা যে এত করে ফোন করতে বলো, নিজের কার্ডটাও দিয়ে দিল। একবার ফোন না করলে কেমন দেখায় বলতো আমায়? নিরুপমা মায়ের চুলে তেল দেওয়া থামিয়ে কড়া গলায় বলল, একটা আধবুড়ো লোককে তুমি যদি ছেলে ছেলে বলো, আমি চিনব কী করে বলো তো মা? শিখা দেবী এবার কিছুটা অভিমান করে বলো, শোন, ছেলেদের বয়স হলে অমন একটু ভুঁড়ি বাড়ে, আর আজকাল জিনিসে যা ভেজাল, দেখ আমার কোমর পর্যন্ত চুল, এখন কি অবস্থা? তুই তো আমার চুলের কত যত্ন করিস, তাতে এই অবস্থা। ও বেচারা তো কাজের চাপে চুলে মনে হয় তেলও দিতে পারে না, তাহলে চুল উঠবে না। এই ছোট ছোট কারণগুলোর জন্য একটা ছেলে লোক হয়ে যাবে? তোর যত বাজে কথা। যারে দেখতে নাই তার চলন বাঁকা। আসল কথা হলো তুই প্রশান্তকে দেখতেই পারিস না, তাই তো সব কিছুই তোর খারাপ লাগে। সেদিন এত সুন্দর ব্যবহার করলো, এত এত তোকে গিফট নিতে বললো, তাও নিলি না। এবার নিরুপমা মায়ের দিকে সোজাসুজি তাকিয়ে বলল, দিন দিন বয়স হচ্ছে, আর কি হচ্ছে বলো তো মা তোমার? একটা মানুষ, তাকে কতটুকু চিনি, সে একটা হঠাৎ করে গিফট দিল, আমি নিব, তুমি কি আমাকে লোভী প্রমাণ করতে চাইছো মা? শিখা দেবী এবার হররের হয়ে বললেন, এ মা, তা কেন? তা কেন? তুই সেটা অন্যভাবে না বলতেও পারতি। এতগুলো কড়া কথা শোনানোর কি আছে? তুই যাই বলিস, তোর এখন কিছুতেই একটু বাড়াবাড়ি। নিরুপমা একটু হেসে বলল, বেশি তো বেশি, আমি এরকমই ঠিক আছি মা। শিখা দেবী এবার মেয়ের দিকে হাসি রেখে একটু সাহসেই পেলেন। আদুরি গলায় বললেন, সে তুই যাই বলিস নিরু, প্রশান্তর বাড়ি কিন্তু আমি যাব। মা আমারা দুটো ভাই বোনকে আমাকে কত আপন করে নিয়েছে বলতো, এক দেখাতেই। এই ফাঁকে ওদের ঘর বাড়িটা না হয় দেখেই আসবো। নিরুপমা আবার মার দিকে তাকিয়ে বলল, আমি আর তোমাদের সঙ্গে পারবো না মা, আমি উঠলাম। পিকলুর সাথে অশোকবাবু, শিখাদেবী, নিরুপমা এবং ছোটনের খুব ভালো বন্ধুত্ব হয়েছে। পিকলু ওই পরিবারটাকে পেয়ে খুব খুশি, মাঝে মাঝে ভয় পায় মা যদি আবার অন্য কোথাও নিয়ে যায় ওকে। ও শুনেছিল মাকে একবার বলতে, কি মনির কাছে ওকে নাকি কোন হোস্টেলে রেখে আসবে ওর মা। তবে পিমনি বলছে পিকলু এখন এবাড়ির বাচ্চা,
এবারে বাচ্চারা কখনো হোস্টেলে মানুষ হবে না। শিউলি পিকলুর জন্য অনেকগুলো বই খাতা কিনে এসেছিল, অনেক ধরনের। সেই বই নিয়ে খুব তোড়জোড় চলছে পড়াশুনায়। এখন অশ্ববাবু সকালবেলা আর পেপার পড়ায় অত সময় পায় না, নাতিকে নিয়ে পড়াতে বসান। সকালে নিরুপমা খুব কাজের চাপ থাকে, তাই সেই সময় শিখাদেবী ও অশোকবাবু পিকলুকে নিয়ে বসেন। বেশ ভালো সময় কাটে। নিরুপমা পিকলুকে পড়তে বসে সন্ধ্যার সময়। শিউলি ও রজত ঘরের মানুষ হিসেবে ধরেই না আজকাল, কারণ তারা দুজন বেলা সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া আর ডিউটি করে চলে যায়, ফিরে আসে আবার অনেক রাতে। কখনো ডিনার করে আসে, কখনো বা বাড়িতে এসে ডিনার করে। আজ সকালবেলা ছোটন বেরোনোর আগে শিখাদেবী ছোটনকে নিজের ঘরে ডাকলেন। প্রশান্তের কার্ডটা ছোটনকে দিয়ে বললেন, এই নাম্বারে একবার ফোন লাগিয়ে দিত ছোটু। ছোটন মায়ের দিকে তাকিয়ে বলল, দিদির ফোনে রিচার্জ শেষ হয়েছে নাকি। তারপর আবার কাটি ভালোভাবে দেখে বুঝতে পারলো। মায়ের দিকে তাকিয়ে কিছু না বলে ফোন নাম্বারে ডায়াল করে মায়ের হাতে ফোনটা ধরিয়ে দিল। কয়েকবার রিং হতে প্রশান্ত ফোন রিসিভ করলো। খুব সুন্দর বিনয়ভাবে বলল, নমস্কার, কে বলছেন? এতটুকু শুনে শিখাদেবীর মন জুড়িয়ে গেল। এত নম্রভাবে, এত ভদ্রভাবে কথা বলতে পারে ছেলেটা। ছেলেটার সাথে কথা বলতেই যেন মনটা শান্তিতে ভরে যায়। এমন ছেলেই তো তিনি নিরুপমার জন্য চাইতেন সবসময়। রূপ কি মানুষের সব কিছু? কখনোই না। বাইরের কখনো মানুষের সৌন্দর্য হতে পারে না। আসল সৌন্দর্য তো শরীরের ভেতরে যে মনটা থাকে সেই মনে। এই কথাটা যে উনি মেয়েকে কী করে বোঝাবেন নিজেই জানেন না। তবে রাগ করুক আর যাই করুক, চেষ্টা তো উনি সবসময় করবেন। তারা স্বামী স্ত্রী আর কতদিন বাঁচবেন? ছেলেমেয়েগুলোর মেয়েটার একটা গতি করে যেতে পারলেই চোখ বুজে শান্তি পাবেন। এত কিছু ভাবনার মধ্যে ওপাশ থেকে আবার প্রশান্তর কণ্ঠ শোনা গেল, কেউ কি লাইনে আছেন, কিছু বলবেন? শিখাদেবী বিনয়েশ্বরে বললেন, বাবা, আমি নিরুপমার মা বলছি। এই কথাটা শোনার সাথে সাথে প্রশান্ত বললেন, মাসিমা, আপনি যে ফোন করবেন আমি ভাবতেও পারিনি। আমি খুব খুশি হয়েছি আপনার ফোন পেয়ে। আমার ভাইপো আগামীকাল বাড়ি ফিরছেন। পরশুদিন আমরা বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান করতে চাইছি। আমি সকাল সকাল গাড়ি পাঠিয়ে দিব আপনার বাড়িতে। আপনি যদি কিছু না মনে করে আমি নিজে গিয়ে আপনাদের আনতে পারি। শিখাদেবী বললেন, না না বাবা, তোমার এত কষ্ট করতে হবে না, গাড়ি পাঠিয়ে দিলেই হবে। আরও কিছু কথা বলে ফোন রেখে দিলেন শিখাদেবী। এবার অশোকবাবু নিরুপমার কাছে গিয়ে বললেন, পরশুদিন সকালে প্রশান্ত গাড়ি পাঠাচ্ছে তো তোমার মায়ের সাথে। নিরুপমা রেগে গিয়ে বাবাকে বলল, তোমরা কি শুরু করেছো বলো তো? সবাই মিলে আমাকে ওই লোকটার উপর চাপিয়ে দিতে চাইছো? অশোকবাবু আদুরি গড়ে বললেন, এটা কেমন কথা নিরুমা? আমরা কেন তোমাকে অন্যের ঘাড়ে চাপাবো? তুমি তো জানো আমি কারোর সাথে মিশতে পারি না। তোমার মা ছেলেটাকে যাবে বলে দিয়েছে, ছেলেটা গাড়িও পাঠাবে বলছে। তাহলে গেলে কেমন দেখায় বলো তো? তোমার মার অসম্মানিত হবে না ছেলেটার কাছে? আর তোমার মাকে একা কোথাও ছাড়া যায় বলো? তোমার মায়ের দেখাশোনা তুমি ছাড়া অন্য কেউ ভালোভাবে করতে পারবে না। নিরুপমা সবাই বুঝতে পারে, কিন্তু কথার জালে পড়ে আর না বলতে পারে না। যথারীতি সময় মতো প্রশান্ত রায়ের গাড়ি এলো। তবে গাড়িতে কোনো ড্রাইভার নাই, প্রশান্ত রায় নিজে এলো। শিখাদেবী প্রশান্তকে অনেকবার ঘরে যেতে বলছেন। প্রশান্ত তারা থাকায় বাহানা করে ঘরে যায়নি। আসলে প্রশান্ত সবসময় ভয়ে থাকেন নিরুপমার পাশে কোন বিষয়ের মাঝে পেঁচিয়ে দেয়। শিখাদেবী নিরুপমা এবং পিকলুকে নিয়ে প্রশান্তের বাড়ির উদ্দেশ্যে যাবে বলে বেরোলো। এবার ঝামেলা লাগলো বসা নিয়ে। শিখাদেবী প্রথমে গিয়ে পিছনের সিটে বসলেন, পিকলুকেও নিয়ে বসলেন। নিরুপমা যেই না বসতে যাবে অমনি শিখাদেবী বললেন, এ কি নিরুপমা, প্রশান্ত কি ড্রাইভার নাকি? আমরা সবাই পিছনে বসলে ও একা গাড়ি চালাবে? কেমন দেখায়? নিরুপমা এবার দাঁতে দাঁত চেপে শিখাদেবীকে বলল, এবার কি বলতে চাইছো? আমাকে ওনার পাশের সিটে গিয়ে বসতে হবে? শিখাদেবী গদে গদে গলায় স্বরে বলল, তা না তো বসতে হবে, নাহলে ব্যাপারটা কেমন দেখায়? নিরুপমা ক্লান্ত গলায় বললেন, আর কি করব তোমাদের আমাকে নিয়ে মা? তোমাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমি ভেতরে দিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছি মা। শিখাদেবী শুধু বললেন, আমি যা করেছি মানে তোর ভালোর জন্য করেছি। সত্যি যদি তুমি জানতে আমার ভালোটা। আর কথা না বাড়িয়ে নিরুপমা গিয়ে গাড়ির সামনের সিটে বসলো। প্রশান্ত মনে মনে খুশি হলো নিরুপমাকে পাশে বসতে দেখে। এক মনে গাড়ি চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। প্রশান্তের বাড়ি বাগুইহাটি চ্যাংড়াতে। সেখান থেকে একটা অ্যাপার্টমেন্টে দুটো ফ্ল্যাট, দুই ভাই বোন থাকে। ওই জায়গাটায় প্রশান্তদের বাড়ি ছিল। জায়গাটা প্রমোটারকে দিয়ে দুটো ফ্ল্যাট নিয়েছে তারা। কিছুক্ষণের মধ্যে প্রশান্তের বাড়িতে পৌঁছে যায়। প্রভাতী দেবী নিজে নিরুপমাদের এগিয়ে নিয়ে যেতে আসে। শিখাদেবী বরাবরই ভাই বোনের ব্যবহারে মুক্ত হয়ে যাচ্ছে। ফ্ল্যাটে ঢুকে একা শিখাদেবী চমকেও খেলেন। কেউ বলবে না এটা কোনো পুরুষ মানুষের ফ্ল্যাট। সুন্দর করে সাজানো। উনি মনে করেন এই ফ্ল্যাটে মেয়েকে কল্পনা করেন। সবই তো ঠিক আছে, মেয়েটা যে এত তেতো কিছুতেই তার মন গলানো যাচ্ছে না। প্রশান্ত যে নিরুপমাকে খুব পছন্দ করেন সেটা শিখাদেবী বুঝতে পারলেন। এই যে প্রশান্ত নিজে গিয়ে নিয়ে আসলো
প্রভা নিচে নেমে ওদের রিসিভ হলো। এমন তো এমনি এমনি কোনো সাক্ষাৎকারে ভালো লাগা নিশ্চয় না। তারা চায় নিরুপমা এই ঘরের ঘরণী হয়ে আসুক। নিরুপমা প্রশান্তর জন্য একেবারে পারফেক্ট। নিরুপমা যেমন রাগী জেদি, প্রশান্ত ঠিক শান্ত সরল। ঘরবাড়ি সব কিছু দেখে শিখাদেবী মনে মনে ঠিক করলো ছলে বলে যে করে হোক নিরুপমাকে তিনি বিয়েতে রাজি করাবেন। প্রভাতী দেবীর ছেলের অর্ঘ্যদেব সদ্য ইউক্রেন থেকে ডাক্তারি কমপ্লিট করে ফেলেছেন। তারও সুন্দর ব্যবহার। নিরুপমা এবং শিখাদেবী দুজনে পায়ে হাত দিয়ে প্রণাম করলো অর্কদ্বীপ। পিকলুও সেকে আনন্দে ঘুরে এসেছে। জমিয়ে খাওয়া দাওয়া, হাসি, কথাবার্তা। আনন্দের এক পর্যায়ে প্রভাদেবী নিরুপমাকে নিজের ঘরে নিয়ে গেলেন। শিখাদেবী দেখলেন, কিছু বললেন না। উনি জানেন প্রভা হয়তো এখন নিরুপমাকে কিছু বোঝাবেন। দেখা যাক যদি মেয়েটা কিছু বোঝে। নিরুপমা যখন প্রভাদেবীর সাথে তার ফ্ল্যাটে ঢুকলেন, অবাক হয়ে চারিদিক দেখছিল। প্রভাদেবী ব্যাপারটা লক্ষ্য করছিল। নিরুপমা কেন যে কেউ পরপর দুটো ফ্ল্যাট ঢুকলো কিছুটা অবাক হয়ে যাবে, কারণ দুটো ফ্ল্যাটের ভিতরটা পুরো এক। দেওয়ালের রং থেকে শুরু করে সিলিংয়ের ডিজাইন, এমনকি মেজের কার্পেট ও দেওয়ালের শেপিংসও। প্রভাদেবী নিরুপমাকে একটা সোফায় বসিয়ে দিলেন, তিনিও পাশে বসলেন। জানো তো নিরু, এই যে দুটো ফ্ল্যাট, প্রতিটা জিনিস আমার ভাই নিজে হাতে কিনেছে। কখনো কোনো জিনিস এটা কেনেনি যা কিনেছে দু ভাই বোনের জন্য কিনেছে। তুমি হয়তো এটা জানো না যে নির্মলদা মানে ঘটক মশাইয়ের কাছ থেকে তোমার সম্বন্ধে জানার পর আমরা কিন্তু তোমার ফটো দেখিনি। কারণ যে সংসারের জন্য নিজের সব কিছু ত্যাগ করতে পারে তার ভেতরের সৌন্দর্য কোনো বাহ্যিক সৌন্দর্য নয়। আর আমাদের কাছে ভেতরের সৌন্দর্যের আসল, সেখানে বাইরের সৌন্দর্য কোনো মূল্য রাখে না। আজ তোমাকে আমাদের ব্যাপারে কিছু কথা বলি, তুমি হয়তো শুনতে আগ্রহী হবে না, তবু কষ্ট করে একটু শোনো। আমার যখন বিয়ে হয় তখন আমার ভাইটার বয়স মাত্র 15। বাবা তো মারা গিয়েছিল অনেক আগে। মা সেলাই মেশিন করতেন, আর আমি আর ভাই টিউশনি করে কোনো রকমের সংসার চালাতে থাকার মধ্যে শুধু বাগুইহাটি এই বাড়িটাই ছিল, আর কোনো জমাপুঞ্জি ছিল না আমাদের কাছে। আমার যার সাথে বিয়ে ছিল তার নাম ছিল তাপস বাগচি। লোকটা শুধু অমানুষ নয়, চরিত্রহীন ছিল। তার সাথে সাথে বিয়ের সংসার ছিল আমার 3 বছরে। 3 বছরে 3টি রাতেও শান্তিতে কাটাতে পারিনি। তার কাছে আমার মূল্য ছিল আমি বাড়িতে দাসী। সে আমাকে কখনোই ভালোবাসেনি। তার কথায় পরিবারের কথা না বাদেই দিলাম। সে নারী, স্বামীর কাছে মূল্য নেই, তাকে পরিবারের কেউ মূল্য দেয় না। সারাদিন গাধার মতো খাটতাম, আর কোনো ভুল ত্রুটি হলে বাড়ি ফিরলে তার কাছে শাশুড়ি মায়ের সব কিছু নালিশ বসিয়ে দিতেন। আর আমার ভাগ্যে জুতো অকথ্য ভাষায় গালাগালি আর মার। শুধু মা আর ভাইটার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে এতগুলো বছর সহ্য করে নিতাম। 2 বছর পরে অর্ক এলো আমার কোল জুড়ে। তবুও আমার প্রতি নির্দয়গুলো দয়া হয়নি। অত্যাচারের পরিমাণ যেন আরও বাড়িয়ে দিয়েছিল। বাবা তো রাতে বাড়ি ফিরতে ভুলেই গিয়েছিল। আমিও বাড়িতে একটা অবাঞ্ছিত জিনিস হয়ে গেছিলাম। ঘরের কাজ করা ছাড়া আমার কোনো অস্তিত্ব ছিল না ওই সংসারে। অর্ক যখন 1 বছর বয়স তখন এক সন্ধ্যায় তিনি এক মহিলাকে বিয়ে করে নিয়ে বাড়িতে ফিরলেন। সেদিন আর বাড়িতে পড়ে থাকতে মন চাইল না। অর্ককে কোলে নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তুমি জানো নিরুপমা, গাড়ি ভাড়া দেওয়ার মতো আমার কাছে টাকা ছিল না। 7 কিলোমিটার রাস্তা আমি বাচ্চা কোলে নিয়ে পায়ে হেঁটে বাবার বাড়িতে এসেছিলাম। ওই পরিবারের অর্কর প্রতি কোনো মায়া ছিল না। আমি আসার পর তারা আমার খোঁজ অবধি নেয়নি। আমার ভাইটা তখন 18 বছর বয়স, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করেছে। ভাই আমাকে বলেছিল, দিদি আর ওই বাড়িতে ফিরে যাস না, যেমন করে হোক আমি ঠিক আমাদের 4টা পেট চালিয়ে নিতে পারবো। পড়াশোনা ছেড়ে ভাইটা বড় বাজারে কাপড়ের দোকানের কাজ শুরু করলো। ওর নিষ্ঠা, একাগ্রতা এবং সততার জন্য আজ বড় বাজারের মতো জায়গায় শাড়ির মায়ের দোকানে নামে দোকান খুলছে। ছোট্ট শাড়ির দোকানটা আজ নলিনী শাড়ি সম্ভার। ওর দোকানটা যখন ছোট থেকে আস্তে আস্তে বড়োর দিকে যাচ্ছিল, তখন হঠাৎ এক রাতে মা আমাদের ছেড়ে চলে যান। এই যে আমার অর্কটা ইউক্রেন থেকে ডাক্তারি কমপ্লিট করে এলো, এর সব কিছু ওর জন্য। অর্কর বাবা হয়তো অর্ককে এতটা ভালোভাবে মানুষ করতে পারতো না যতটা আমার ভাই করেছে। তুমি যেমন পরিবারের জন্য তোমার সব কিছু বিসর্জন দিয়েছ, আমার ভাইটাও সেই একই পথের প্রতীক। তাই তো আমি আমার ভাইটার জন্য তোমার মতো একটা মেয়ে খুঁজছিলাম। আর সব থেকে বড় কথা হলো, আমার ভাই তোমাকে এক দেখাতেই পছন্দ করে। সেটা আমি আর চোখ দেখলেই বুঝি। তুমি হয়তো অনেক সুন্দর দেখতে একটা ছেলে ডিজার্ভ করতো, কিন্তু শোনো নিরুপমা, আমার ভাইকে বিয়ে করলে তুমি কখনো ঠকবে না। আমার ভাই বলে বলছি না, ওর মতো মনের একটা ছেলে পাওয়া দুষ্কর। নিরুপমা সব শুনল, কিন্তু উত্তর দিবে কিছু বুঝতে পারল না। প্রভাদেবী নিজেই বললেন, এত কথা বলে তোমার মাথা ধরিয়ে দিয়েছি নিশ্চয়। তুমি বসো, আমি কফি নিয়ে আসি। নিরুপমা তাড়াতাড়ি বলে উঠল, না না দিদিভাই, এখন আর কফি খাবো না। প্রভাদেবী জোর করলেন না। বেশ, তবে চলো ভাইয়ের ফ্ল্যাটে যাওয়া যাক। নিরুপমা যেন এখানে এসে স্বস্তি না হয়, তাই এখানে আসার পরে মন প্রশান্ত আর নিরুপমার সামনে আসেনি। তারা যখন ফিরে যাচ্ছিল, প্রভাদেবী শুধু নিরুপমাকে বলল, আমার কথাগুলি একটু ভেবে দেখো।
প্রশান্ত ড্রাইভার নিরুপমাদের বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল। গল্পে গল্পে কি করে যেন রাত 9টা বেজে গেল বাড়ি আসতে। তারপর আবার কলকাতার রাস্তায় জ্যাম। আজ শিউলি আর রজত তাড়াতাড়ি বাড়ি ফিরছিল। কি মনে করে আজ শিউলি পিকলুকে বাইরে নিয়ে যেতে চেয়েছিল। অবশ্য আদৌ নিয়ে যাওয়ার ছিল নাকি একটা অশান্তি করার খুঁজছিল সেটা ঠিক বোঝা গেল না। পিকলুটা সারাদিন লাফালাফি করতে করতে ফেরার পথে গাড়িতে ঘুমিয়ে গেল। নিরুপমা পিকলুকে কোলে করে নিয়ে যে ঘরে নিয়ে খাটে শুয়ে গেল। তারপর ফিরে এসে মায়ের রুমে গেল। মায়েকে কড়া গলায় বলল ফ্রেশ হয়ে শুয়ে পড়ে যেন, রাতের খাবার খেয়ে ওষুধ খেয়েও তারপর শুয়ে পড়বে। প্রভাদেবী অনেক রাত করে খাবার খেয়ে যেতে বলছে। নিরুপমা কিছুতেই রাজি হলো না। নিরুপমা বলেছিল আমরা খেয়ে যাব ঠিক আছে, কিন্তু বাড়িতে গিয়ে বাড়ির লোকগুলো আছে তাদের রান্নাবান্না করতে হবে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। প্রভাদেবীর কাছ থেকে ছুটকারা পেতেই অনেক কষ্ট করতে হয়েছে, কারণ প্রভাদেবী রাতের খাবার প্যাক করে দিতে চেয়েছিল। নিরুপমার কাছে সব কিছুর জন্য বাড়াবাড়ি রাখছিল। আরে বাবা, তোমাদের পছন্দ হতেই পারে, তাই বলে আমারও যে পছন্দ হতে হবে এমন তো কোনো মানে নেই। আমি তো একবারও বলছি না প্রশান্ত খারাপ ছেলে, সে ভালো, কিন্তু আমার তাকে পছন্দ নয়। আর আজকাল সবাই স্ট্রাগল করে, জীবন মানে স্ট্রাগল। সেখানে প্রভাদেবী তাদের স্ট্রাগলের গল্প শুনে সহানুভূতি পেতেছিল। সে যাই বলুক না কেন, আর কারো সংসার করতে চায় না। ওর জীবনে সংসার করার স্বাদ মিটে গেছে। ও যে সেই কিশোরী কাল থেকে ঠিক করে নিয়েছিল সুমনের সংসার না হলে কারো সংসার করবে না। এখন তো দিব্যি আছে। প্রথম কিছু বছর সুমনের জন্য খুব কষ্ট হতো, এখন সেটা যেন বিলীন হয়ে গেছে ধীরে ধীরে। ওকে যে সবাই খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করেছে বারে বারে, সেটাও বুঝতে পারছে। নিজের মাকে বোঝাতে পারছে না, এতেও যে কষ্ট পাচ্ছে। মায়ের রুম থেকে বেরিয়ে যাওয়ার পর শিউলির মুখোমুখি নিরুপমা। শিউলি নিরুপমার দিকে তাকিয়ে কড়া চোখে বলল, সেদিন তো বেশ বলেছিলে আমার ছেলেকে আমার পারমিশন ছাড়া কিছু করতে পারবে না, তবে আজ কার পারমিশনে আমাকে ছেলেকে নিয়ে তোমার হবু শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলে? নিরুপমা শিউলির দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি এসে বলল, কী ব্যাপার, আজ বড় ছেলের জন্য দরদ উতলে পড়ছে? অন্যদিন তো ছেলের কোনো খোঁজখবর নাও না, ছেড়ে দেওয়ার পাত্র নয় সে। বলল অন্যদিন খোঁজ নিইনি বলে যে আজও নিব না এমন তো কোনো মানে নেই। এরকম বললে কেন? তোমার ছেলে, তুমি যা খুশি খোঁজ নিতেও পারো। আর একটা কথা, জেনে বুঝে কথা বলবে। তোমাকে কে বলল আমি আমার হবু শ্বশুর বাড়িতে গিয়েছিলাম? মায়ের একটা ইনভাইটেশন ছিল, মা একা একা ছাড়া যায় না, তাই আমি মায়ের সাথে গিয়েছিলাম। আর তোমার ছেলেকে একা বাড়িতে ফেলে গেলে কি খেত না খেত সে চিন্তা আমারই ছিল। কি বলো তো, এখনও দায়িত্বজ্ঞানহীন হয়ে উঠতে পারিনি। শিউলি একটা তাচ্ছিল্য এসে বলল, সবই বুঝি, আমি কিছু জানি না? ও মনে করছো আসলে তুমি সবাই হাতে রাখতে চাও, এ বাড়িটাও ছাড়তে চাচ্ছ না, আবার ওই শাড়ির দোকানের মালিককেও ছাড়তে চাচ্ছ না। নিরুপমার জন্য আর কিছু শুনতে ইচ্ছা করলো না। সে রান্নাঘরের দিক থেকে চলে গেল। সব রাগ গিয়ে পড়লো ওর মায়ের উপর। আজ মায়ের জন্য কোথাকার না কোন মেয়ে ওকে কথা শোনাচ্ছে। এদিকে শিউলি বসার ঘরে গজগজ করতে করতে ব্যস্ত। অনেকদিন পর পিকলুকে নিয়ে একটু বেরোতে যাওয়ার ইচ্ছে হয়েছিল, কিন্তু নিরুপমা সেটাতেও বাদ সাধল। নিজের সাথে গিয়ে হবু শ্বশুরবাড়িতে নির্লজ্জের মতো চলে আসলো। নিরুপমা সবই শুনল, কিছু বলল না। আসলে পিকলুর প্রতি নিরুপমার দরদ এবং পিকলুর এ বাড়িতে সবার প্রতি টান ও আধিক্যতা শিউলির একদম সহ্য হয়ে উঠছিল না। আজ রাতের খাবার তৈরি করতে খেতে খেতে অনেক দেরি হয়ে গেল। সবাই যখন খাবার খেতে বসলো তখন প্রায় রাত 11:30। শিউলি হঠাৎ সবার উদ্দেশ্যে বলল, ভাবছি পিকলুকে পরের মাসে হোস্টেলে পাঠিয়ে দিব। আমি কয়েকটা হোস্টেলে খোঁজ নিয়েছি, তার মধ্যে থেকে বেছে বেছে একটা হোস্টেল ওকে দিব। পিকলু তখন ঘুমিয়েছিল, না হলে একথা শোনার পরে আগে চিৎকার দিয়ে উঠত। নিরুপমা হঠাৎ বলে উঠল, আচ্ছা শিউলি, তোমার কি সুখে থাকতে ইচ্ছে করে না, নাকি এবারে মানুষগুলো একটু সুখে থাকুক তোমার সেটা ভালো লাগে না? তোমার তো নিজের কোনো দায়িত্ব নিতে হচ্ছে না পিকলুর প্রতি, তবে ওকে হোস্টেলে পাঠানোর জন্য তোমার এত ব্যস্ততা কিসের? শিউলি বলল, শোনো দিদি, আমার ছেলেকে তাকে আমি নিজের বাড়িতে রাখবো নাকি হোস্টেলে রাখবো সেটা তোমার কাছ থেকে ডিসিশন নিব না। এবার অশোকবাবু বললেন, থাক শিউলি মা, এই বাড়িতে থাকবে, থাকলে আমাদের সবার চোখের সামনে থাকবে, আমরা তাকে সুশিক্ষা দেব। শিউলি তাচ্ছিল্যে হেসে বলল, নিজের ছেলেমেয়েদের যেভাবে দিয়েছেন। অশোকবাবু একটু অপমানিত বোধ করলেন, কারণ ওনার নিজের 3 ছেলে মেয়ে, কেউ ওনার কথা শোনেন না। নিরুপমা সংসার প্রতি দায়িত্বশীল, সবার খারাপ ভালো দেখে ঠিকই, কিন্তু ওনার প্রতি কেমন যেন একটা খারাপ ছাড়া ব্যবহার করেন নিরুপমা। অশোকবাবু অজ্ঞতায় মাথা নিচু করে খেতে করলেন। শিখে চুপচাপ বসে রইলেন। স্বামী অপমান ওনার ভালো লাগে না। এ সংসারের প্রতি ধীরে ধীরে বিতৃষ্ণা চলে এসেছে। শেষ ভরসা ছিল নিরুপমা, কিন্তু মেয়েটা খুব ঘাটতারা। আজকাল ওর মুখে শুধু তেতো কথা। ছোটন শুধু রজতকে বলল, কি দরকার দাদা, হোস্টেলে দিলে তোমাদের বেতনের তো অর্ধেক ওর পড়াশোনা আর হোস্টেলে খরচে যাবে। ছোটন ভেবেছিল এই কথা শুনে বুঝি রজত আর নিরুপমা শিউলির মন বদলাবে, কিন্তু তার উল্টো হলো। শিউলি বলে উঠল, তা তোমাকে ভাবতে হবে না ছোটন, বেতনটা আমার ছেলের
টাকাটাও আমার, তুমি বরঞ্চ তোমার নিজের নিয়ে ভাবো। আর কদিন পর বাবা মা না থাকলে তোমার পেট চলবে কীভাবে? কারণ আমাদের টাকায় অন্তত কোনো এক্সট্রা মানুষকে ভাগ বসাতে দেবো না। এ কথার ভেতর যেন নিরুপমাকে ইঙ্গিত করা হলো। সেটা নিরুপমা খুব সহজে বুঝে নিল। শিখাদেবী অর্ধেকটা খেয়ে ভাতের পাতে জল দিয়ে ধীরে ঘরে চলে আসলেন। ওটা যেন সব ভাবনায় নিরুপমাকে শেষ করে দিল। আজ ওনারা না থাকলে নিরুপমা কী হবে? সে তো পড়াশুনো জানা, বাইরে করে ইনকাম করে খাবে না। রজত আর শিউলি যে দেখবে না সেটা উনি আন্দাজ করে নিয়েছিলেন। আজ তো সরাসরি শিউলি বলে দিল রজত ও কত সুন্দর, ভেড়ার মতো বউয়ের কথায় চুপ ছিল। মায়ের চলে যাওয়া দেখে নিরুপমা শিউলি আর রজতের দিকে তাকিয়ে বলল, যদি কোনো রকম পরিস্থিতি হয় লোকের বাড়ি বাসন মেজে খাবো, তবু তোদের কাছে হাত পাতবো না রে ভাই। পড়াশোনা না জানি, ঘরের কাজ তো জানি, তাই ওসব নিয়ে আমি কখনোই ভাবি না। যে ভাই বাবা মা থাকাকালীন এত তুচ্ছ তাচ্ছিল্য করে, বাবা মা না থাকলে তো আমাকে সম্মান করে খাওয়াবে, সে আশায় আমার কোনোদিনও নেই রে ভাই। তাই তোরা শুধু শুধু চিন্তা করে নিজের মাথা ব্যথা করিস না। আজ রাতের বেলা আর নিরুপমার চোখের ঘুম ধরা দিল না। সত্যি বললে পিকলুটাকে যে নিজের ছেলের মতোই ভালোবেসে, নিরুপমা যখনই কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায় সেই জিনিসটা তার কাছ থেকে হারিয়ে যায়। অবশ্য এই ব্যাপারে নিরুপমা সম্পূর্ণ নিজের দোষ। পরের ছেলেকে নিয়ে আঁকড়ে বেঁচে থাকার আশা করা অন্তত অন্যায় হয়েছে নিরুপমার। সকালবেলা পিকলুকে আর এই বিষয়ে নিরুপমা জানাতে ইচ্ছা করে না। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ডাকবে, পিমনি তুমি কোথায়? আমাকে শিগগির শিগগির বাথরুমে নিয়ে চলো। তারপর তার যত ব্রেকফাস্ট, যত কল্পনা, আজ এটা খাবো না, আজ ওটা খাবো। একদিন আগেও নিরুপমার কাছে এগুলো শুনতে খুব মধুর লাগতো, কিন্তু আজ যেন একদম ভালো লাগছে না। মনে হয় পিকলুকে জড়িয়ে ধরে আছে, ওরে অভাগা ছেলে, এত মায়ায় বাড়াস না, নিজেও কষ্ট পাবি, আমাকেও কষ্ট দিবি। নিরুপমার সংসার প্রথম পর্ব। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।